প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এনইপি 2020-র যে রেজাল্ট, সেই রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা সবাই অবগত আছো, পাশাপাশি আমরা যারা শিক্ষক শিক্ষিকা যারা আছি আমরা প্রত্যেকেই জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা ম্যাক্সিমাম কলেজের ক্ষেত্রে রেজাল্টটা আশানুরূপ হয়নি, বা আমরা বলতে পারি রেজাল্টটা এত বেশি ভালো হয়নি। তো রেজাল্ট আউট হওয়ার পর আমরা দেখেছি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক স্টুডেন্ট এসছে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ইস্যু নিয়ে ওদের রেজাল্ট সম্পর্কিত, যেগুলো ওরা বুঝতে পারছে না বা যেগুলো বুঝতে ওদের সমস্যা হচ্ছে। তো সেই সমস্যাগুলো দূরীকরণের জন্য মূলত আমার এই ভিডিওখানা আমি তৈরি করার চেষ্টা করেছি। তোমরা আশা করি এটা শুনে বা ভিডিওটা ভালোভাবে দেখে তোমরা সেই সমস্যাগুলো বুঝতে পারবে, সমস্যার সমাধানগুলো খুঁজে পাবে, এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের ফার্দার কোর্স অফ অ্যাকশন যেটা হবে সেটা তোমরা সেই অনুযায়ী করবে। সুতরাং আমি একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে সমস্ত কোয়েশনগুলো অ্যারাইজ হয়েছে, সেই সমস্ত কোয়েশনের একটা সলিউশন বা সেটার সমাধান সূত্র বের করা যায় কিনা সেটাই আজকে আমার ভিডিওতে সেই চেষ্টা থাকবে। যখন এনইপি শুরু হলো, এনইপি 2020-র স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ 2023 সালে যখনই, অর্থাৎ তোমাদের সময়কালে যখন এনইপি ফার্স্ট ব্যাচ তোমরা এবং যখন ক্লাস শুরু হলো, ওই সময় আমি মার্ক স্ট্রাকচার এবং সিলেবাসের উপর টোটাল একটা আলোচনা করেছিলাম, এবং সেখানে আমি যে বিষয়টা বলেছিলাম, তোমাদের আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতির নিরিখে আমাকে একটু পেছনে যেতে হবে, আবার আমাকে মার্ক স্ট্রাকচার সম্পর্কিত কিছু আলোচনা আমাকে তুলে ধরতে হবে, যেটা তোমাদের বোঝা উচিত। দেখো, এখানে এনইপি 2020-র যে গাইডলাইন, সেই গাইডলাইনের মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে বা বলা আছে যে, আমি যদি প্রথমে দেখি যে কোর্সেস অফ 100 মার্কস উইদাউট প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট, যেখানে অর্থাৎ যে সমস্ত কোর্স বা পেপার আমরা দেখেছি কি যেখানে কোনো প্র্যাকটিক্যালের ব্যবস্থা নেই বা প্র্যাকটিক্যাল দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না, সেই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশন বা মার্ক স্ট্রাকচার কী হতে পারে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো সেটা বুঝতে গেলে আমি যদি এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি বা তুলে ধরার চেষ্টা করি, তাহলে আমরা দেখব কি যে সমস্ত সাবজেক্ট, বিশেষ করে বিএ এবং বিকম, সেই সমস্ত সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যালের কোনো বিষয় নেই, যেমন ল্যাব বেসড যে প্র্যাকটিক্যাল সেটার কোনো বিষয় নেই। তো যেহেতু নেই, সেটার মার্ক স্ট্রাকচারটা করা হয়েছে যে 40+60, বা আমরা বলতে পারি 40% + 60%, অর্থাৎ 40% ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড 60% অর 60 মার্কস ফর ফাইনাল অর থিওরি এক্সাম, যেটা ইউনিভার্সিটি নিয়ে থাকে বা তোমরা যেটা অ্যাপিয়ার করেছিলে। এবার দেখো, এখানে পরিষ্কারভাবে একটা কথা বলে দেওয়া হয়েছে, এবং সেখানেই তোমাদের ফোকাস করার জায়গা, সেটা হচ্ছে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে 40 মার্কস যেটা ধার্য করা হয়েছে বা 40% যেটা, বা আমি যদি 40 মার্কস ধরে হিসেব করি, তাহলে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এ স্টুডেন্ট হ্যাজ টু গেট 40% অফ টোটাল ইন্টারনাল মার্কস, অর্থাৎ ইন্টারনাল মার্কসের জন্য যে 40 মার্কস যেটা ধার্য করা হয়েছে সেটার 40% অ্যাটলিস্ট একজন স্টুডেন্টকে পেতে হবে। অর্থাৎ যদি 40 মার্কসের 40% আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখব কি সেটা 16 হয়। তো সুতরাং ইন্টারনাল অ্যাসেসমেন্টে যদি ইফ ইউ ওয়ান্ট টু কোয়ালিফাই ইন দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট, দেন ইউ মাস্ট গেট অ্যাটলিস্ট 16 মার্কস আউট অফ 40, অর্থাৎ 16 তোমাকে পেতেই হবে আউট অফ 40 মার্কস ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবার বাকি হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট নাম্বার, অর্থাৎ 60% বা 60 মার্কসের বিষয়, অর্থাৎ থিওরি এক্সাম যেটা ইউনিভার্সিটি নিয়ে থাকে, সেখানেও পরিষ্কারভাবে বলা হয়েছে যে 60% বা 60 মার্কস যেটা, সেই এক্সামে তোমাদেরকে সেটাতেও সেপারেটলি 40% মার্কস তোমাকে ক্যারি করতে হবে, অর্থাৎ তোমাকে পেতে হবে, অর্থাৎ 60% বা 60-র যে 40% সেটা দাঁড়াচ্ছে 24। তাহলে তোমাকে এনি হাউ তোমাকে যদি কোয়ালিফাই করতে হয় ওই পার্টিকুলার সাবজেক্ট বা পেপারে, তাহলে তোমাকে 16 + 24 = 40 মার্কস পেতে হবে। এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখা উচিত, এখানে অনেক স্টুডেন্ট কোয়েশন করেছে আমাদেরকে এসে যে স্যার আমি 38 বা 36 বা 35 পেয়েছি আউট অফ 40 ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট, কিন্তু আমার রেজাল্ট এসছে ফেল, সেটা কিভাবে সম্ভব? তো সেটা সম্ভব, আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে। দেখো, যদি ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে কেউ 40 আউট অফ 40 পেয়েও যায়, কিন্তু যদি সে থিওরি এক্সাম বা যেটা ইউনিভার্সিটি নিয়ে যে এক্সাম, সেই এক্সামে যদি সে টোটাল 60 মার্কসের 40% যদি না পায়, অর্থাৎ
24 মার্কস না পায় তাহলে হি উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ ফেল। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তুমি যদি 40-এ 40ও পাও কিন্তু সেখানে যদি তুমি 40% মার্কস না পাও তাহলে তোমাকে ফেল বলে ঘোষণা করা হবে বা দেওয়া হবে। এবার দেখো যে আমি এটা গেল বিএ এবং বিকমের ক্ষেত্রে, বা আমরা বলতে পারি উইদাউট প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট যেগুলোতে আছে। এবার যদি উইথ প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট আমরা যদি দেখি, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, বিএসসির ক্ষেত্রে, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে সেটা গাইডলাইনের মধ্যে এনইপি 2020-র যে গাইডলাইন সেখানে যদি তোমরা দেখো বা তোমরা যদি সেটা পড়ো তাহলে 13 নাম্বার পেজে সেটা ক্লিয়ারলি মেনশন করা আছে, যে বলা হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে 40 মার্কস সেটারও ক্লাসিফাই করে দেওয়া হয়েছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে থিওরিতে 24 এবং প্র্যাকটিক্যালে 16 মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য ধার্য করা হয়েছে। এবার এখানে দেখো, এখানে টুইস্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে সেই 40 মার্কসের মধ্যে যে 24 and 16 যেটা করা হয়েছে সেই 24-এরও কিন্তু 40% তোমাকে পেতে হবে, এবং প্র্যাকটিক্যালের যে 16 সেই 16-এর মধ্যে 16-এরও কিন্তু 40% মার্কস তোমাকে ক্যারি করতে হবে বা তোমাকে পেতে হবে, আদারওয়াইজ তোমাকে ইন্টারনাল অ্যাসেসমেন্টে তুমি কোয়ালিফাই করতে পারবে না। এবার দেখো, যদি আমি 24-এর যদি আমি 40% ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে 9.6। আবার যদি 16-এর যে রেস্ট 16 যেটা আছে সেই 16-এর যদি 40% ধরি তাহলে সেটা হচ্ছে 6.4, অর্থাৎ 9.6 প্লাস 6.4 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 16। তাহলে হলো তো আউট অফ 40 আমি 16 পেয়েছি। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের বিষয়, 40 মার্কসের যেটা বিষয়। এবার 60 মার্কস যেটা বাকি থাকলো, যেটা থিওরি এক্সাম বা যেটা ইউনিভার্সিটি যেটা নেবে, সেই এক্সামের ক্ষেত্রে 60কেও আবার ডিভাইড করে দিয়ে দেওয়া হয়েছে। ডিভাইড করে দিয়েছে কেমন? থিওরির জন্য 36 এবং প্র্যাকটিক্যালের জন্য 24 মার্কস বরাদ্দ করা হয়েছে, ধার্য করা হয়েছে। এবার সেই 36 যেটা থিওরি যেটা ফাইনাল এক্সামের, সেই 36-এরও 40% তোমাকে পেতে হবে। আবার যেটা 24-এরও কিন্তু 40% তোমাকে পেতে হবে। এবার 24-এর 40% কত হয়? 9.6। 24-এর 40% 9.6। এবার যেটা বাকি থাকলো 36-এর 40% হচ্ছে 14.4। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 14.4 প্লাস 9.6 কত দাঁড়াচ্ছে? 24। তাহলে টোটাল আউট অফ 60 আমি 40% যেটা সেটা হচ্ছে 24, সেই 24 মার্কস আমি পেয়ে গেলাম। অর্থাৎ এই যে 24 মানে 40% ইন্টারনাল অ্যাসেসমেন্টের 40% আমাকে ফাইনাল এক্সাম থেকে আমি পেলাম। যখনই আমি 40% সেপারেটলি পাবো এবং যখন এটাকে অ্যাগ্রিগেট বা টোটাল করা হবে তখনই আমাকে ট্রিট করা হবে যে আমি কোয়ালিফাই করেছি ফর নেক্সট সেমিস্টার। তো এই হচ্ছে মার্ক স্ট্রাকচার অফ বিএ অ্যান্ড বিএসসি। নেক্সট যেটা আসছে, যেটা আমরা শিক্ষক শিক্ষিকারা আমরা এটা ফেস করেছি, তোমরা স্টুডেন্টরা এসছো আমাদের কাছে এবং এই কোয়েশনটা তুলে ধরেছো যে স্যার আমার যেমন 3টেতে ব্যাক এসছে তারপরেও আমাকে ফেল করিয়ে দিয়ে দিয়েছে বা আমার গ্রেড শিট যেটা সেটা সেখানে ফেল লেখা এসছে রিমার্কসের মধ্যে। হোয়ারেজ আমার সহপাঠী একজন, আমার ক্লাসমেট একজন, যে কিনা 3টেতে তারও ব্যাক এসছে কিন্তু তাকে কোয়ালিফাই করে দেওয়া হয়ে গেছে বা দেওয়া হয়েছে, সেটা কি করে সম্ভব স্যার? তো সেই প্রশ্নের উত্তর আমি বা সলিউশন করার চেষ্টা করছি বা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি এমন যে তোমাদের যে টোটাল ক্রেডিট যেটা তোমরা জানো, তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে সেখানে প্রত্যেকটা কোর্সের এগেইনস্টে একটা ক্রেডিট পয়েন্ট ছিল। তো সেখানে ক্রেডিট যেটা, যেমন তোমাদের মেজর সাবজেক্ট যে মেজর পেপার দুটো, সেই মেজর পেপার দুটোর জন্য এবং মাইনরের জন্য 4+4+4, বাকি যে তিনটের জন্য আছে 3+3+2, টোটাল হচ্ছে সবগুলো ক্যালকুলেট করে দেখো। সেগুলো তোমরা এখানে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পারবে যে এখানে বলা দেখো 3টে 6টা। এবার এই 6টার মধ্যে যদি আমি লাস্ট 3টেতে হিসেব করি 3+3+2 তাহলে দেখবো কি সেখানে 8 হচ্ছে। এবার খুব ক্লিয়ারলি একটা কথা গাইডলাইনের মধ্যে বলা আছে যে এ স্টুডেন্ট হ্যাজ টু সিকিউর 50% অফ দ্য টোটাল ক্রেডিটস, অর্থাৎ টোটাল ক্রেডিট হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 20 ক্রেডিটস, তো সেটার 50% হচ্ছে কি 10 ক্রেডিটস। এবার কোনো স্টুডেন্ট যদি কোয়ালিফাই করলো, মনে করো 3+3+ যে 2 এর যে ক্রেডিটের এগেনস্টে যে পেপারগুলো আছে সেই পেপারে, সেখানে দেখা গেল এই 3টে প্লাস করে আমরা দেখি বা অ্যাগ্রিগেট করে আমরা দেখি যে এটা 8 হচ্ছে বা 8 হচ্ছে,
তো এই 8 যে হচ্ছে সেটা কিন্তু লেস দেন 50% অফ টোটাল ক্রেডিটস, অর্থাৎ যদি 10 হতো তাহলে সেটা 50% হতো অ্যান্ড হি উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ কোয়ালিফাইড। কিন্তু এখানে দেখা গেছে কি যে এখানে এটা হচ্ছে লেস দেন 50%, অর্থাৎ 20-র যে হাফ সেটা হচ্ছে 10, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ওই পার্টিকুলার স্টুডেন্ট 8 পেয়েছে বা 8 ক্রেডিট হয়েছে। হোয়ারেস যদি আমরা উপরের দিকের হিসাবটা করি, যেমন 4+4+4, যেখানে 3টে 4 অর্থাৎ 12, যেটা মোর দেন 50% অফ টোটাল ক্রেডিটস। তো সেই ক্ষেত্রে ওই 3টে কোয়ালিফাই করার পরেও ও কিন্তু কোয়ালিফাই করে নিচ্ছে, নেক্সট সেমিস্টারে প্রমোট হচ্ছে, নেক্সট সেমিস্টারে কিন্তু যে ওই নিচের 3টে ক্যালকুলেশন করে লেস দেন 10 বা লেস দেন 50% হচ্ছে, সে কিন্তু কোয়ালিফাই করতে পারছে না। সুতরাং এটাই হচ্ছে কারণ, যে কারণে একজন 3টেতে কোয়ালিফাই করার পরও প্রমোট হচ্ছে আর একজন হতে পারছে না। তো এই হচ্ছে ফান্ডাটা, এটা তোমাদের বোঝা উচিত, মাথায় রাখা উচিত, যাতে ভবিষ্যতে সেই সমস্যাটা আবার না হয়। এবারে একটা কথা আমাকে বলতেই হবে বা ক্লিয়ার করে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমরা যারা প্রত্যেকে যেটা ডাউনলোড করেছো তোমরা ওয়েবসাইট থেকে, সেটা কিন্তু এটা ক্লিয়ার করে রাখতে হবে তোমাদের মাথায় যে সেটা কোনো মার্কশিট নয়, সেটাকে বলে গ্রেড শিট। টোটাল বিষয়টা কিন্তু গ্রেডকে কেন্দ্র করে কিন্তু আবর্তিত হয়েছে বা নির্ধারিত হয়েছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে সেটা কিভাবে বা সেটা ক্যালকুলেশনটা কিভাবে হয় বা সেই যে সিস্টেমটা কি, দেখো এই প্রসঙ্গে যে কোয়েশনটা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে, অনেকে বলেছে যে স্যার গ্রেড শিটের মধ্যে আমাদের রিমার্কের মধ্যে 0 দেওয়া, সেটা মানে কি? একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে গ্রেড শিটের মধ্যে যারা 0 পেয়েছো, দ্যাট মিনস ইট ইন্ডিকেটস ইটসেলফ দ্যাট ইউ আর ফেইল। মানে ফেইল বা এবি স্ট্যান্ডস ফর অ্যাবসেন্ট, এফ স্ট্যান্ডস ফর ফেইল। সুতরাং এই দুটোর ক্ষেত্রে যে গ্রেড পয়েন্ট সেটা হচ্ছে 0 এটা হবেই। দেখো প্রত্যেকটা এটা এনইপি 2020-এর যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে, দেওয়া আছে যে লেটার পয়েন্ট বা আমরা বলবো কি যে লেটার গ্রেড আমরা বলবো, সেই লেটার গ্রেড কিন্তু সেখানে উল্লেখ করা আছে গাইডলাইনের মধ্যেও। এবং সেখানে যেমন আমরা যদি একদম উপরে যদি দেখি যে ও স্ট্যান্ডস ফর আউটস্ট্যান্ডিং, হ্যাঁ, সেটা 91 থেকে 100 অবধি যারা মার্কস পাবে তাদের এই গ্রেড লেটার গ্রেড থাকবে এবং সেই অনুযায়ী তার ক্যালকুলেশনটা হবে। এই রকমের ও, তারপর এ প্লাস, তারপর এ, তারপর বি প্লাস, তারপর বি, এইরকম, তারপর সি আছে, তারপর পি আছে। তো যাদের 0 আসছে তাদের লোয়েস্ট তাদের যে গ্রেড পয়েন্ট সেটা হচ্ছে 4, ঠিক আছে। এর নিচে যেটা বিলো 40 যারা, তাদের তো 0 আসবেই। সুতরাং এখানে এটা বুঝে রাখা উচিত যে কখন থেকে আমাকে 4 বা 5 বা 6 কখন হবে। যেমন আমরা যদি এখানে গাইডলাইনের মধ্যে অনেকগুলো, যেমন অনেকে বি প্লাসও পেয়েছে, বি প্লাস হচ্ছে মানে গ্রেড পয়েন্ট হচ্ছে 7। সুতরাং অ্যালফাবেটিক্যালি লেটার গ্রেড অনুযায়ী তোমার যে গ্রেড পয়েন্ট সেটা কিন্তু ধার্য হয় এবং সেটার দ্বারা কিন্তু তোমার মার্কসের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটাও কিন্তু ধার্য করা হয়। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমি তুলে ধরেছি এবং সেটা গাইডলাইনের মধ্যে দেওয়া, সেখানে ক্লিয়ারলি সেটা মেনশন করা আছে যে কোন লেটার গ্রেড অনুযায়ী কোন গ্রেড পয়েন্ট আসবে এবং কোন গ্রেড পয়েন্ট অনুযায়ী মার্কসের পার্সেন্টেজটা কত হবে। সুতরাং এটা দেখে তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবে। সুতরাং 0 আসাটাই স্বাভাবিক যদি কোনো ক্যান্ডিডেট ফেল করে বা অ্যাবসেন্ট থাকে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন এসছে স্টুডেন্টদের তরফ থেকে যে স্যার এসজিপিএ সেটা কিভাবে কাউন্ট হয়। তো এসজিপিএ তোমাদের গ্রেড শিটের নিচে কিন্তু সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, সেটা দেওয়া আছে যে এসজিপিএ এত পয়েন্ট এত, ঠিক আছে, এত পয়েন্ট এত এইরকম দেওয়া আছে। তো এসজিপিএ যে বের করা হয় ক্যালকুলেশন বা কম্পিউটেশন সেটা কীভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী তোমাদেরগুলোও ক্যালকুলেট করে নেবে, দেখবে সেটাই বেরোচ্ছে। দেখো মনে করো একটা কোর্সের এগেনস্টে তোমাদের ক্রেডিট দেওয়া আছে 4। এবার তুমি এক্সাম দেওয়ার পর তোমাকে লেটার গ্রেড তুমি পেয়েছো এ। এবার এ অনুযায়ী তালিকা অনুযায়ী যেটা গাইডলাইনের মধ্যে দেওয়া আছে, এ তালিকা অনুযায়ী তার গ্রেড পয়েন্ট আসবে 8। সুতরাং কোর্সের যে ক্রেডিট সেটা হচ্ছে 4 এবং গ্রেড পয়েন্ট যেটা পেয়েছে সেটা হচ্ছে 8। সুতরাং তার যে ক্রেডিট ইনটু বা মাল্টিপ্লাই
বাই আমরা যদি দেখি গ্রেড পয়েন্ট, তাহলে টোটাল যেটা আসছে, যেমন ধরো 4 × 8 যেহেতু লেটার গ্রেড ওর এ, সুতরাং 4 × 8 = 32। এবার প্রত্যেকটা কোর্সের ক্যালকুলেশন করে যত হবে সেটাকে 20 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ টোটাল যে ফিগারটা আসবে টোটাল করার পর সেটাকে যদি আমরা 20 দিয়ে ডিভাইড করি, ভাগ করি, তাহলে ভাগ করার পর 20 দিয়ে কেন করছি, কারণ টোটাল ক্রেডিট হচ্ছে আমাদের 20 ফার্স্ট সেমিস্টারে। সুতরাং সেই অনুযায়ী ডিভাইড করার পর যে ক্যালকুলেশন করে যে হিসাবটা আসবে বা যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের SGPA। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই অনুযায়ী SGPAটা ক্যালকুলেট করা হয়। আর যেটা আমার এই মুহূর্তে মাথায় আসছে সেটা হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট ব্যাক পেপার কোয়ালিফাই করে উইথ ব্যাক পেপার, তাহলে সে তো অটোমেটিক্যালি সেটা নেক্সট সেমিস্টারে সে ক্লিয়ার করবে। কিন্তু এখন যদি দেখা যায় কোনো স্টুডেন্ট ব্যাক পেপার ফেল করেছে, কিন্তু 1-2 পেপারে সে কোয়ালিফাই করা আছে, পাস করেছে, তাহলে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের কি হবে, ফেল করেছে তাকে আবার আগামী বছর তাকে ফার্স্ট সেমিস্টারের সাথে তাকে এক্সাম রিঅ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, তাকে রিঅ্যাপিয়ার করতে হবে, এক্সাম দিতে হবে। কিন্তু হোয়াট অ্যাবাউট দোজ পেপারস ইন হুইচ এ পার্টিকুলার স্টুডেন্ট সিকিউরড কোয়ালিফাইং মার্কস, যে সমস্ত পেপারের মধ্যে সে একজন স্টুডেন্ট কোয়ালিফাইং মার্কস পেয়েছে, তাহলে তাকে কি সেই এক্সামটা দিতে হবে? সেখানে আনসার হচ্ছে বা আমার রিপ্লাই হচ্ছে সেখানে সেই এক্সামটা দিতে হবে না, কারণ এটা অটোমেটিক্যালি ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ইট উইল বি রিমেইন উইথ হিজ অর হার ক্রেডিট, তার ক্রেডিটেই সেটা থাকবে এবং সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরবর্তী সময়। এবার এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড। সেটা হচ্ছে সায়েন্সে বলা হয়েছে যদি কোনো স্টুডেন্ট থিওরিতে ফেল করে এবং প্র্যাকটিক্যালে যদি পাস করেও নেয়, ঠিক আছে, থিওরিতে ফেল করে এবং প্র্যাকটিক্যালে যদি পাস করেও নেয়, তাহলেও তাকে কিন্তু পরবর্তী সময় আবার টোটাল এক্সামটা এক্সামটা দিতে হবে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি ব্যাক পেপার থাকে তাহলে নিয়ম অনুযায়ী যদি তুমি কোয়ালিফাই করে থাকো তাহলে নেক্সট সেমিস্টারে তুমি সেটা ক্লিয়ার করবে। যদি ব্যাক পেপার থাকে বা ফেল করে থাকো কিন্তু কোনো পেপারে কোনো পার্টিকুলার 1 বা 2 পেপারে তুমি কোয়ালিফাই করে নিয়েছো, তাহলে সেখানটায় তোমাকে আর সেটা এক্সাম দিতে হবে না। সেই পার্টিকুলার পেপারগুলোতে যেগুলোতে তুমি কোয়ালিফাই করেছো এবং সেই মার্কসটা তোমার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে নেক্সট সেমিস্টারে। সুতরাং এই হচ্ছে সামগ্রিকভাবে আলোচনা। স্ক্রিনের মধ্যে তোমরা দেখবে ভালোভাবে আমি হিসাব নিকেশগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর তারপরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো কোয়েরিজ, কোনো ধরনের কোনো কোয়েশন থেকে থাকে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক মি দ্য কোয়েশন থ্রু কমেন্ট। তো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।